ভারতের স্বাধীনতার কথা উঠলেই আমাদের মাথায় কাদের নাম আসে? গান্ধী, নেহেরু, সুভাষচন্দ্র, তাই তো? কিন্তু এই বড় বড় নামগুলোর আড়ালে আরও একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা লিখেছিলেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ, তাদের রক্ত আর ঘামে, কারখানার মেঝেতে আর ফসলের মাঠে। আজ আমরা সেই না বলা প্রতিরোধের গল্পগুলোই শুনব। আজকের এই আলোচনায় আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো? দেখুন, আমরা মোট ৫টি মোড় ঘোরানো আন্দোলনকে খুব কাছ থেকে দেখব, বোঝার চেষ্টা করব। ঠিক কী কারণে এই সংগ্রামগুলো শুরু হয়েছিল, কারা এর পেছনে ছিলেন, আর সবচেয়ে বড় কথা, শেষে গিয়ে এর ফলাফল কী দাঁড়ালো। চলুন তাহলে শুরু করা যাক। এই টাইমলাইনটার দিকে একবার তাকান। ১৯২০-তে এআইটিইউসির প্রতিষ্ঠা থেকে শুরু, আর শেষ হচ্ছে ৪৬-৪৭-এ তেভাগা আন্দোলনে গিয়ে। একটা জিনিস খেয়াল করুন, আন্দোলনগুলো কিন্তু বিচ্ছিন্ন ছিল না। অনেক সময় দুটো, তিনটে আন্দোলন একসাথেই চলছিল। মনে হচ্ছে যেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের একটা লাগাতার ঢেউ আছড়ে পড়ছিল। আচ্ছা, চলুন তাহলে একেবারে গোড়া থেকে শুরু করি। আমাদের প্রথম আলোচনার বিষয় হল ভারতের কারখানা শ্রমিকরা কিভাবে একজোট হয়ে একটা জাতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করল। এই হলো এআইটিইউটিসি, মানে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটা কিন্তু ভারতের সবচেয়ে পুরনো ট্রেড ইউনিয়ন ফেডারেশন। এর মূল কাজটা কী ছিল? সহজ কথায়, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট শ্রমিক আন্দোলনগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসা, যাতে তাদের আওয়াজটা আরও জোরালো হয়। এআইটিইউসির লক্ষ্য কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। এর দুটো দিক ছিল। একদিকে তো অবশ্যই শ্রমিকদের অর্থনৈতিক অধিকার, মানে ন্যায্য বেতন, কাজের ভালো পরিবেশ, এসব আদায় করা। আবার অন্যদিকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটা বড় রাজনৈতিক শক্তি হয়ে ওঠাও তাদের অন্যতম লক্ষ্য ছিল। বেশ, কারখানা থেকে এবার চলুন একটু গ্রামের দিকে যাই, মাটির কাছাকাছি। দেখি ভারতের কৃষকরা কিভাবে অন্যায্য কর আর জমিদারের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আন্দোলনটার নামই ছিল একা বা ঐক্য আন্দোলন। এর নেতৃত্বে ছিলেন মাদারিপাসি। কারণটা শুনলে অবাক হবেন। কৃষকদের ওপর ৫০% বেশি কর চাপানো হয়েছিল। ভাবুন একবার, যা ফসল ফলবে তার অর্ধেকেরও বেশি চলে যাবে। তার উপর ছিল বেগার শ্রম, মানে বিনা পয়সায় খাটুনি। এই চরম শোষকের বিরুদ্ধেই তারা একজোট হয়েছিল। আর তারা যে কতটা সংগঠিত ছিল তা তাদের এই শপথগুলো দেখলেই বোঝা যায়। সবাই মিলে শপথ নিয়েছিল যে সরকার নির্ধারিত করের থেকে একটা পয়সাও বেশি দেবে না, জমি থেকে উচ্ছেদ করতে এলেও জমি ছাড়বে না, আর গ্রামের যা কিছু সমস্যা তা নিজেদের পঞ্চায়েতেই মেটাবে। এটা কিন্তু তাদের অসাধারণ শৃঙ্খলা আর ঐক্যের পরিচয় দেয়। এবার আসি বারদৌলির কথায়। গুজরাটের বারদৌলিতে একদিকে বন্যা আর তার ওপর খরা। ফসলের অবস্থা খুবই খারাপ। কৃষকরা এমনিতেই দিশেহারা। আর ঠিক সেই সময় ব্রিটিশ সরকার কি করল? করের হার এক ধাক্কায় ২২% বাড়িয়ে দিল। মানে যাকে বলে মরার ওপর খাড়ার ঘা। এখানে
আসল প্রশ্নটা ওঠে, একদিকে একটা বিশাল সাম্রাজ্যের শক্তি আর অন্যদিকে সাধারণ কৃষক। তাহলে কোনো রকম হিংসার আশ্রয় না নিয়ে খালি হাতে কিভাবে লড়াই করা সম্ভব? বারদলির কৃষকরা কিন্তু তার জবাব দিয়েছিল। আর এই জবাবের পেছনে ছিল বল্লভভাই প্যাটেলের অসাধারণ নেতৃত্ব। তিনি পুরো এলাকাকে ছোট ছোট ক্যাম্পে ভাগ করে ফেললেন, ঘরে ঘরে প্রচারের জন্য ভলেন্টিয়ার পাঠালেন, যারা সরকারকে কর দিত বা সমর্থন করত তাদের সামাজিকভাবে বয়কট করার ডাক দিলেন। এমনকি যখন সরকারি লোক জমি কেড়ে নিতে আসত, আগাম খবর পেয়ে পুরো গ্রামের মানুষ একজোট হয়ে অন্য জায়গায় সরে যেত। ভাবা তাহলে এর ফল কি হল? এক কথায় ঐতিহাসিক জয়। অহিংস প্রতিরোধের চাপে সরকার মাথা নোয়াতে বাধ্য হল। একটা কমিশন বসানো হলো, আর করের হার ২২% থেকে কমে দাঁড়াল মাত্র ৬.০৩%। কৃষকরা তাদের জমি ফেরত পেল, আর এই বিশাল সাফল্যের পরেই বরদলির মহিলারা ভালোবেসে বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন। বেশ, এই যে শ্রমিক আর কৃষকদের লড়াইগুলো আমরা দেখলাম, এই লড়াইগুলোকে এবার একটা রাজনৈতিক মতাদর্শের ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা শুরু হলো, আর সেখান থেকেই বামপন্থী রাজনীতির উত্থান। এই পার্টিটার নাম ছিল ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। এর একটা মজার ব্যাপার ছিল, এরা কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের বাইরে থেকে কাজ করত না, বরং কংগ্রেসের ভেতরে থেকেই একটা কমিউনিস্ট ফ্রন্ট হিসেবে কাজ চালাত। তাদের লক্ষ্য ছিল সমাজতন্ত্রের ধারণা, মানে কৃষক আর শ্রমিকের অধিকারের কথা জাতীয়তাবাদী আন্দোলনের মূল স্রোতে নিয়ে আসা, আর তাদের কথা মানুষের কাছে পৌঁছে দিত লাঙল নামের এই পত্রিকা। এবার আমরা চলে এসেছি একদম দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে। তখন বাংলায় শুরু হয়েছিল এক বিরাট কৃষক আন্দোলন, যা ভাগচাষীদের মৌলিক অধিকারকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তেভাগা নামটা শুনলেই মানেটা অনেকটা বোঝা যায়, ৩ ভাগ। তখনকার নিয়ম ছিল আধি, মানে আধা আধি। যা ফসল ফলবে তার অর্ধেক পাবে জমির মালিক বা জোতদার, আর বাকি অর্ধেক পাবে ভাগচাষী বা বর্গদার। কিন্তু বর্গদাররা দাবি তুলল, না, বীজ, সার, জল আর সবচেয়ে বড় কথা, আমাদের গায়ের রক্ত জল করা খাটনি সবই তো আমরা দিই, তাই ফসলের ৩ ভাগের ২ ভাগ আমাদের চাই। এই ছবিটা দেখুন, তাহলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে পুরনো আধি ব্যবস্থা, আর অন্যদিকে তাদের নতুন দাবি তেভাগা। তাদের স্লোগানও ছিল খুব জোরালো, আধি নয়, তেভাগা চাই, আর নিজ খামারে ধান তোলো। এটা ভাগচাষীদের জন্য ছিল একটা বিপ্লবী দাবি। আর ভাববেন না যে এটা কোনো একটা ছোট এলাকার আন্দোলন ছিল, না, একদমই না। বাংলার ১৯টা জেলা জুড়ে এই আন্দোলনের আগুন ছড়িয়ে পড়েছিল। যদিও আন্দোলনটা সেই মুহূর্তে পুরোপুরি সফল হয়নি, কিন্তু এর প্রভাব ছিল সুদূর প্রসারী। পরে ১৯৫০ সালে যে প্রজাসত্ব আইন তৈরি হয়েছিল, তার উপর তেভাগা আন্দোলনের একটা গভীর ছাপ ছিল। তাহলে আমরা এই যে আলাদা আলাদা করে কয়েকটা আন্দোলনের কথা জানলাম, সবগুলোকে এক সুতোয় বাঁধলে ছবিটা কেমন দাঁড়ায়? চলুন এবার সেটাই একটু বোঝার চেষ্টা করি। এই টেবিলটা একবার দেখুন। সংগঠিত শ্রমিকের অধিকারের দাবি থেকে শুরু করে কৃষকদের কর বিরোধী লড়াই আর শেষে ফসলের ন্যায্য ভাগের জন্য সংগ্রাম, প্রত্যেকটা লক্ষ্য আর কৌশল হয়তো আলাদা ছিল, কিন্তু সব মিলিয়ে এই আন্দোলনগুলো ভারতের স্বাধীনতা সংগ্রামের মানেটাই বদলে দিয়েছিল। লড়াইটা শুধু রাজনৈতিক স্বাধীনতার জন্য ছিল না, ছিল সামাজিক আর অর্থনৈতিক ন্যায়ের জন্য একটা নতুন ভারত গড়ার লড়াই। শেষে একটা প্রশ্ন রেখে যাই, এই আন্দোলনগুলো তো শুধু ব্রিটিশদের থেকে মুক্তি চায়নি, তারা চেয়েছিল অর্থনৈতিক শোষণ থেকেও মুক্তি। তাহলে ভাবুন তো, একেবারে তৃণমূল স্তরের সাধারণ মানুষের এই প্রতিরোধ আধুনিক ভারতের জন্য স্বাধীনতা শব্দটার অর্থকে আসলে কতটা গভীর আর কতটা বিস্তৃত করেছে। এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে। ২০ শতকের ভারতে স্বাধীনতার লড়াই মানে কিন্তু শুধু রাজনৈতিক আন্দোলন ছিল না, এর পাশাপাশি চলছিল আর একটা লড়াই, জমি, মজুরি আর সামাজিক সম্মানের জন্য সাধারণ কৃষক আর শ্রমিকদের লড়াই। চলুন আজ আমরা সেই অন্য লড়াইটার কথায় একটু গভীরে গিয়ে জানি। তাহলে চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। প্রথমে আমরা দেখব কিভাবে সংগ্রামের আগুন নতুন করে জ্বলে উঠেছিল, তারপর আমরা শুনব গ্রামের কৃষকদের গর্জন, দেখব কিভাবে কারখানার শ্রমিকরা একজোট হচ্ছিল, এরপর আসবে বামপন্থী মতাদর্শের কথা এবং তার প্রতিক্রিয়ায় ব্রিটিশ সরকারের সেই ঐতিহাসিক মিরাট ষড়যন্ত্র মামলা। আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করব এই সব প্রতিরোধের উত্তরাধিকার আজকের ভারতে কতটা প্রাসঙ্গিক। দেখুন, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াইটা কিন্তু আর শুধু রাজনৈতিক স্বাধীনতার দাবিতে আটকে ছিল না, মানে ব্যাপারটা শুধু ইংরেজদের তাড়ানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুক্ত হচ্ছিল কৃষক, কারখানার শ্রমিক আর নতুন চিন্তাভাবনার মানুষদের নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম।
চলুন এবার একটু গ্রামের দিকে নজর ফেরানো যাক। এখানকার লড়াইটা ছিল বলতে পারেন দ্বিমুখী। একদিকে কৃষকরা লড়ছিল ব্রিটিশ সরকারের শোষণের বিরুদ্ধে, আর অন্যদিকে তাদের লড়াইটা ছিল দেশের ভেতরের জমিদার আর মহাজনদের তৈরি করা সামাজিক বৈষম্যের বিরুদ্ধেও। এই আন্দোলনগুলো ঠিকমতো বুঝতে গেলে নিম্নবর্গ বা সাবঅল্টন শব্দটা বোঝা খুব জরুরি। সহজ কথায় এর মানে হল সমাজের সেই সব মানুষ যাদের গলার আওয়াজটা সচরাচর ইতিহাসের বড় বড় গল্পে চাপা পড়ে যায়, যারা ক্ষমতার কেন্দ্র থেকে অনেকটা দূরে থাকেন। যেমন ধরুন নমশূদ্রদের মতো প্রান্তিক সম্প্রদায়। তাদের নিজেদের লড়াই, তাদের উত্থানের গল্প বোঝার জন্য এই ধারণাটা আমাদের একটা নতুন দৃষ্টিভঙ্গি দেয়। নমশূদ্র সম্প্রদায়ের জাগরণের এক অবিশ্বাস্য উদাহরণ হল এই মতুয়া আন্দোলন। হরিচাঁদ ঠাকুর মতুয়া ধর্ম এনে শুধু একটা নতুন বিশ্বাস দেননি, দিয়েছিলেন এক নতুন আত্মসম্মান। আর তার ছেলে গুরুচাঁদ ঠাকুর যা করেছিলেন তা এক কথায় অকল্পনীয়। তিনি বুঝেছিলেন আসল মুক্তি শিক্ষাতেই, তাই তিনি প্রতিষ্ঠা করেন 1800টা স্কুল। ভাবতে পারেন সেই সময় দাঁড়িয়ে এটা কত বড় একটা বিপ্লবী পদক্ষেপ ছিল। এই আন্দোলনটা ছিল প্রচলিত হিন্দু বর্ণপ্রথার মুখে এক জোরালো জবাব। কৃষকদের দুটো বড় আন্দোলনকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে তাদের সংগ্রামের ধরনটা আরও পরিষ্কার বোঝা যায়। একদিকে দেখুন 1928 সালের বারদোলি সত্যাগ্রহ, যেখানে গুজরাটের কৃষকরা বল্লভভাই পাটেলের নেতৃত্বে সরাসরি ব্রিটিশ সরকারের কর বাড়ানোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আর অন্যদিকে 1946-এর তেভাগা আন্দোলন, যেখানে বাংলার ভাগচাষিরা লড়ছিল দেশীয় জমিদারদের বিরুদ্ধে ফসলের ন্যায্য ভাগের দাবিতে। লক্ষ্য হয়তো ভিন্ন ছিল, কিন্তু মূল মন্ত্রটা ছিল একই: শোষণ থেকে মুক্তি। গ্রামের পর এবার চলুন ঘুরে আসা যাক শহরের কলকারখানাগুলো থেকে। সেখানেও কিন্তু বিক্ষোভের মেঘ জমছিল। বিশ্বজুড়ে ঘটে চলা নানা ঘটনা ভারতের শ্রমিক শ্রেণীকে সংগঠিত হতে আর নিজেদের অধিকারের জন্য লড়তে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। শ্রমিক আন্দোলন যে কি অবিশ্বাস্য গতিতে একটা নতুন রূপ নিচ্ছিল তা এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায়। 1917-র রুশ বিপ্লব ভারতের শ্রমিকদের মনে এক নতুন ব্যবস্থার স্বপ্ন দেখিয়ে দিল। তার ঠিক 2 বছর পরে 1919 সালে আন্তর্জাতিক স্তরে তৈরি হল আইএলও, আর ভারত তার প্রতিষ্ঠাতা সদস্য। এই আন্তর্জাতিক প্রেক্ষাপট আর দেশের ভেতরের চাপ, এই দুইয়ের ফল হিসেবে 1920 সালে জন্ম নিল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা এআইটিইউসি, যা ছিল ভারতের শ্রমিকদের প্রথম সর্বভারতীয় মঞ্চ। এআইটিইউসির প্রথম সভাপতি লালা লাজপত রায়ের এই কথাটা অসাধারণ। সাম্রাজ্যবাদ ও সামরিকতাবাদ হল পুঁজিবাদের যমজ সন্তান। এর মানে কি? এর মানে হল শ্রমিকরা পরিষ্কার বুঝতে পারছিল যে তাদের কারখানার মালিকদের শোষণ আর ব্রিটিশদের শাসন, এই দুটো আসলে একই মুদ্রার এপিঠোপিঠ। এই একটা লাইনে কিন্তু পুরো শ্রমিক আন্দোলনের মূল দর্শনটা ধরা পড়ে যায়। আর ঠিক এই সময়েই ভারতে প্রবেশ করল সমাজতন্ত্র ও কমিউনিজমের মতো কিছু নতুন এবং র্যাডিক্যাল চিন্তাভাবনা, যা শ্রমিক আর কৃষকদের সংগ্রামকে একটা নতুন পথের সন্ধান দিল। আর এই নতুন মতাদর্শের ওপর ভিত্তি করেই 1925 সালে তৈরি হল ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআই। এস.এ. ডাঙ্গে, মুজাফফর আহমেদ, পি.সি. যোশীর মতো তরুণ তুর্কি নেতারা এর হাল ধরলেন। তাদের কৌশলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। তারা সরাসরি কংগ্রেসের বাইরে না গিয়ে কংগ্রেসের ভেতরেই ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি বা ডব্লিউপিপি তৈরি করে একটা বামপন্থী চাপ তৈরি করতে চেয়েছিল। তাদের লক্ষ্য ছিল দুটো: এক, পূর্ণ স্বাধীনতা, আর 2, স্বাধীনতার পর সমাজের একেবারে ভেতর থেকে পরিবর্তন। আচ্ছা, এই কমিউনিস্ট আন্দোলনের কথা বলতে গেলে কমিন্টার্ন শব্দটা কিন্তু আসবেই। তো এটা আসলে কি? এটা ছিল সোভিয়েত ইউনিয়ন কেন্দ্রিক একটা আন্তর্জাতিক কমিউনিস্ট সংগঠন। এর কাজ ছিল সারা বিশ্বের কমিউনিস্ট পার্টিগুলোর মধ্যে যোগাযোগ রাখা আর তাদের মতাদর্শগত পথ দেখানো। ভারতের কমিউনিস্ট আন্দোলনও কিন্তু এই আন্তর্জাতিক নেটওয়ার্কের একটা অংশ ছিল। ভারতে শ্রমিক আন্দোলন আর কমিউনিস্টদের প্রভাব যেভাবে বাড়ছিল তা দেখে ব্রিটিশ সরকার কিন্তু হাত গুটিয়ে বসেছিল না। তাদের সিংহাসন রীতিমতো কেঁপে উঠেছিল। আর তাই তারা এই আন্দোলনকে দমন করার জন্য এক বিরাট পদক্ষেপ নিল। কিন্তু প্রশ্নটা হলো, কয়েকটা ধর্মঘট আর কিছু নতুন রাজনৈতিক বইপত্রে একটা গোটা সাম্রাজ্য কেন এত ভয় পেয়ে গেল? কারণ তারা খুব ভালো করেই বুঝতে পারছিল যে এই আন্দোলন শুধু মাইনে বাড়ানোর দাবি নয়, এটা ছিল পুরো ব্যবস্থাটার বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ।
শ্রমিক আর কৃষকরা যদি একবার একজোট হয়ে যায় তাহলে তাদের শাসনের ভিতটাই নড়ে যেতে পারে। আর সেই ভয়েরই প্রতিফলন ছিল এই সংখ্যাটা ৩২। ১৯২৯ সালের ২০শে মার্চ মাত্র একদিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩২ জন কমিউনিস্ট এবং ট্রেড ইউনিয়ন নেতাকে গ্রেফতার করা হয়েছিল। এই ছবিতে মিরাট মামলার অভিযুক্তদের কয়েকজনকে দেখা যাচ্ছে। লক্ষ্য করে দেখুন, এদের মধ্যে এস.এ. ডাঙ্গে বা মুজাফফর আহমেদের মতো ভারতীয় নেতাদের পাশাপাশি ফিলিপ স্প্রাট এবং বেঞ্জামিন ব্র্যাডলির মতো ৩ জন ব্রিটিশ কমিউনিস্টও ছিলেন। সরকার এটাই প্রমাণ করতে চেয়েছিল যে এই আন্দোলন আসলে একটা বিদেশি ষড়যন্ত্র। এই বিচারকে ঠিক বিচার বলা চলে না, বরং এটা ছিল একটা লোক দেখানোর নাটক বা শো ট্রায়াল। এর আসল উদ্দেশ্য বিচার করা ছিল না, আসল উদ্দেশ্য ছিল বামপন্থী আন্দোলনের নেতাদের ভয় দেখিয়ে এবং নেতৃত্বকে পঙ্গু করে দিয়ে পুরো আন্দোলনটাকেই থামিয়ে দেওয়া। কিন্তু মামলাটা কলকাতা বা বোম্বের মতো বড় শহরে না হয়ে হঠাৎ মিরাটে কেন হলো? সরকার খুব চালাকির সাথে জায়গাটা বেছে নিয়েছিল, কারণ বড় শহরগুলোতে জুরি ট্রায়ালের ব্যবস্থা ছিল, যেখানে সাধারণ নাগরিকরা রায় দিতেন। সরকার ভয় পেয়েছিল যে জুরি হয়তো অভিযুক্তদের প্রতি সহানুভূতি দেখাবে, তাই তারা জুরিবিহীন বিচার ব্যবস্থার শহর মিরাটকে বেছে নেয়, যাতে নিজেদের ইচ্ছে মতো সাজা নিশ্চিত করা যায়। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন কি অদ্ভুত ব্যাপার, দায়রা আদালত যেখানে মুজাফর আহমদকে যাবজ্জীবন কারাদণ্ড আর অন্যদের ১২-১০ বছরের জেল দিচ্ছে, হাইকোর্টে গিয়ে সেই শাস্তিগুলোই নাটকীয়ভাবে কমে যাচ্ছে। মুজাফর আহমদের যাবজ্জীবন কমে হয়ে গেল মাত্র ৩ বছর। এতেই পরিষ্কার বোঝা যায় যে সরকারের অভিযোগগুলো কতটা দুর্বল আর পুরো সাজাটাই ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই সব ঘটনা, এই সব আন্দোলন ভারতের স্বাধীনতার সংগ্রামে এবং তার ভবিষ্যৎ গঠনে কি দীর্ঘস্থায়ী ছাপ ফেলে গেল, এবার আমরা সেই দিকেই নজর দেব। কিন্তু শেষ পর্যন্ত কি হল? ইতিহাস মাঝে মাঝে দারুণ পরিহাস করে। ব্রিটিশ সরকার যা করতে গিয়েছিল হলো ঠিক তার উল্টোটা। যে কমিউনিস্ট আন্দোলনকে তারা শেষ করে দিতে চেয়েছিল, এই মামলায় তাকে সারা দেশে বিখ্যাত করে দিল। মিরাট মামলার কারণে সাধারণ মানুষ কমিউনিস্টদের সম্পর্কে জানল, তাদের প্রতি সহানুভূতি তৈরি হল, আর তাদের মতাদর্শ দেশের কোনায় কোনায় পৌঁছে গেল। সরকারের উদ্দেশ্য পুরোপুরি ব্যর্থ হল। আর এখানেই আমাদের জন্য আজকে সবচেয়ে বড় প্রশ্নটা লুকিয়ে আছে। ২০ শতকের শুরুতে জমি, মজুরি আর সামাজিক মর্যাদার জন্য যে লড়াইগুলো শুরু হয়েছিল, তার রেশ কি আজও মিলিয়ে গেছে? নাকি সেই সংগ্রামগুলোই অন্য রূপে, অন্য নামে আজকের ভারতের রাজনৈতিক আর সামাজিক বিতর্কগুলোকে প্রভাবিত করে চলেছে? এটা কিন্তু আমাদের সবাইকে ভেবে দেখার মতো একটা বিষয়। নমস্কার, মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায়টা নিয়ে আজ আমরা বসব, কৃষক, শ্রমিক আর বামপন্থী আন্দোলন। চলুন একদম সহজ করে পুরো বিষয়টা বুঝে নিই, যাতে পরীক্ষার জন্য প্রস্তুতিটা একেবারে সলিড হয়। আচ্ছা, তাহলে শুরু করা যাক। দেখুন, ২০ শতকে এসে না ভারতের স্বাধীনতার লড়াইটা কিন্তু একটা বিরাট মোড় নিচ্ছিল। মানে এতদিন ধরে এই লড়াইটা ছিল মূলত শিক্ষিত মধ্যবিত্তদের মধ্যে, কিন্তু এবার মাঠে ঘাটে, কল কারখানায় সাধারণ মানুষ, মানে কৃষক আর শ্রমিকরা, তারাও কিন্তু নিজেদের অধিকারের জন্য গর্জে উঠছিল। আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। কারণটা কি জানেন? কারণ এই সময় থেকে সাধারণ মানুষের যে আন্দোলনগুলো হচ্ছিল, সেগুলো শুধু ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না, বরং দেশের ভেতরে যে জমিদার মহাজনদের শোষণ ছিল, সেটার বিরুদ্ধেও একটা বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। মানে লড়াইটা ছিল দুটো ফ্রন্টে, একেবারে দ্বিমুখী। তো চলুন এবার একটু দেখি সারা ভারতে কৃষকদের মনে যে ক্ষোভটা জমছিল, সেটা কিভাবে একটা সংগঠিত শক্তিশালী আন্দোলনে বদলে গেল। আর এটার জন্য আমরা প্রথমেই চলে যাব উত্তরপ্রদেশে, দেখব একা আন্দোলন। উত্তরপ্রদেশের এই একা আন্দোলনটার নেতৃত্ব দিচ্ছিলেন মাদারি পাসি। আর এটা ছিল সোজা কথায় জমিদারদের ওই যে লাগাম ছাড়া অত্যাচার, তার বিরুদ্ধে কৃষকদের একজোট হয়ে একটা প্রতিরোধ। বুঝতেই পারছেন, এর নামের মধ্যেই এর আসল শক্তিটা লুকিয়েছিল, একতা। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, কৃষকরা যে শপথগুলো নিচ্ছিল, সেগুলো কিন্তু খাজনা একদম বন্ধ করে দেওয়ার জন্য ছিল না, তা নয়। তারা আসলে চাইছিল যে এই শোষণটা বন্ধ হোক, তাদের যে ন্যায্য অধিকার সেটা প্রতিষ্ঠা হোক। মানে তারা সিস্টেমের ভেতরের থেকেই নিজেদের সম্মানটা ফেরত পেতে চেয়েছিল।
এবার আসি বারদোলি সত্যাগ্রহের কথায়। গুজরাটের এই আন্দোলনটা তো কৃষক প্রতিবাদের একটা ন্যাশনাল সিম্বল হয়ে গেছিল, তাই না? কিন্তু প্রশ্ন হল, ঠিক কি এমন হয়েছিল যে এই ঐতিহাসিক সত্যাগ্রহের আগুনটা জ্বলে উঠল? দেখুন, এর পেছনে একটা বড় কারণ ছিল সামাজিক বিভেদ। একদিকে ছিল জমির মালিক উজলি পাড়াস, আর অন্যদিকে শোষিত কালী পাড়াস। কিন্তু মজার ব্যাপার কি জানেন? ব্রিটিশরা যখন অন্যায়ভাবে কর চাপাল, তখন এই দুই দলও তাদের ভেতরের বিভেদ ভুলে একজোট হয়ে গেল। আর এটাই ছিল এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি। আর ব্রিটিশদের ওই ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্তটা ছিল কফিনের শেষ পেরেকের মতো। ভাবুন একবার, একটা বিশাল আর একেবারে অন্যায্য কর বাড়িয়ে দেওয়া হলো। আর ঠিক এই একটা ঘটনাই কিন্তু সমস্ত কৃষকদের এক ছাতার তলায় নিয়ে আসে সর্দার বল্লভভাই পাটেলের নেতৃত্বে, আর জন্ম হয় এক ঐতিহাসিক আন্দোলনের। আচ্ছা, এবার বাংলাতে ফেরা যাক। তেভাগা আন্দোলন নামটা শুনলেই কিন্তু এর মূল দাবিটা পরিষ্কার হয়ে যায়, তাই না? তেভাগা মানে 3 ভাগ। মানে ভাগচাষিরা যারা অন্যের জমিতে খাটত, তারা এতদিন ফসলের অর্ধেক পেত। তাদের দাবি ছিল খুব সহজ, মোট ফসলের 3 ভাগের 2 ভাগ তারা পাবে, আর 1 ভাগ পাবে জমির মালিক। এই সাধারণ দাবিটাই কিন্তু লক্ষ লক্ষ ভাগচাষির জন্য একটা বাঁচার লড়াই হয়ে দাঁড়িয়েছিল। আর তেভাগা আন্দোলনের একটা অবিশ্বাস্য দিক ছিল মহিলাদের ভূমিকা। তারা শুধু মিছিলে হাঁটেননি, না, তারা রীতিমতো সংগঠিত হয়ে লড়াইয়ের একেবারে সামনে চলে এসেছিলেন। বলা যেতে পারে ওনারাই ছিলেন এই প্রতিরোধের শিরদাঁড়া। তাদের এই বীরত্ব আন্দোলনটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল, যা সেই সময় দাঁড়িয়ে ভাবাই যেত না। তো একদিকে যখন গ্রামের কৃষকরা জেগে উঠছে, ঠিক তখনই কিন্তু শহরের কলকারখানাতেও একটা নতুন শক্তি তৈরি হচ্ছিল। চলুন এবার আমরা একটু ক্ষেত খামার থেকে ফ্যাক্টরির দিকে যাই, দেখে কিভাবে শিল্প শ্রমিকরা সারা দেশ জুড়ে একজোট হতে শুরু করেছিল। শ্রমিকদের অধিকারের লড়াইটা কিন্তু প্রথমে ছোট ছোট স্থানীয় ইউনিয়ন দিয়েই শুরু হয়েছিল, কিন্তু খুব তাড়াতাড়ি এই ছোট ছোট দলগুলো একজোট হয়ে একটা বিরাট সর্বভারতীয় সংগঠন তৈরি করে ফেলে। আর এইভাবেই জন্ম হয় AITUCর। আর এর শক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে জাতীয় স্তরের নেতারাও এদের দিকে নজর দিতে বাধ্য হন। AITUCর প্রথম সভাপতি লালা লাজপত রায় একটা অসাধারণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, সাম্রাজ্যবাদ আর সামরিকতাবাদ হল পুঁজিবাদের যমজ সন্তান। এই একটা লাইনই কিন্তু পরিষ্কার করে দেয় যে শ্রমিকদের লড়াইটা শুধু বেতন বাড়ানোর জন্য ছিল না, এটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, রাজনৈতিক শোষণের বিরুদ্ধে একটা বড় লড়াই। তো একদিকে মাঠে কৃষক, অন্যদিকে কারখানায় শ্রমিক, এই যে দুটো বড় শক্তি জেগে উঠছিল, তাদের এই আন্দোলনগুলো কিন্তু নতুন রাজনৈতিক ভাবনার জন্য একটা দারুণ জমি তৈরি করে দিয়েছিল। আর ঠিক এই সুযোগেই ভারতে বামপন্থী চিন্তাধারার উত্থান হয়। এই সময়ে তৈরি হল ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি বা WPP। এদের স্ট্র্যাটেজিটা ছিল খুব ইন্টারেস্টিং, একটা ডাবল গেম প্ল্যান। একদিকে ওরা কংগ্রেসের ভেতরে থেকে চেষ্টা করছিল জাতীয় আন্দোলনটাকে আরও বেশি করে সাধারণ মানুষের দিকে ঘোরানোর, আর অন্যদিকে কংগ্রেসের বাইরে ওরা সরাসরি কৃষক আর শ্রমিকদের নিয়ে নিজেদের সংগঠনকে শক্তিশালী করছিল। খুব কমিউনিস্ট আর ট্রেড ইউনিয়নগুলোর প্রভাব যে এত বাড়ছিল, সেটা ব্রিটিশ সরকারের মোটেও পছন্দ হচ্ছিল না। তারা এটাকে একটা বিরাট বিপদ হিসেবে দেখছিল। আর তার ফল, ব্রিটিশরা এদেরকে থামানোর জন্য ব্যাপক ধরপাকড় আর দমনপীড়ন শুরু করে দিল। ব্রিটিশদের মূল অস্ত্র ছিল ভয়। তারা এই আন্দোলনকে থামানোর জন্য ভয় দেখাতে চেয়েছিল, আর তাই তারা একটা বিশাল নাটকীয় মামলার আয়োজন করে। খবরের কাগজে খুব প্রচার করা হয়, যাতে সাধারণ মানুষ ভয় পেয়ে কমিউনিস্টদের থেকে দূরে থাকে। এটাই ছিল তাদের আসল উদ্দেশ্য। আর এই ভয় দেখানোর চেষ্টারই ফল হল 1929 সালের বিখ্যাত মিরাট ষড়যন্ত্র মামলা। ভাবুন, 32 জন কমিউনিস্ট আর ট্রেড ইউনিয়ন নেতাকে দেশদ্রোহের অভিযোগে অ্যারেস্ট করা হলো। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল, অভিযুক্তদের মধ্যে 3 জন ব্রিটিশও ছিলেন। এই মামলাটা আসলে ব্রিটিশদের নিজেদের ভয়টাকেই সবার সামনে এনে দিয়েছিল। আচ্ছা, তাহলে এতক্ষণ যা যা আলোচনা হলো তার মূল পয়েন্টগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক, কি বলেন? এই টেবিলটা পরীক্ষার জন্য খুব কাজে দেবে। কোন আন্দোলনের নেতা কে বা মূল দাবি কি ছিল, সব এক জায়গায় পেয়ে যাবেন। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? সবচেয়ে বড় কথাটা হলো,
এই যে অর্থনৈতিক আর সামাজিক অধিকারের লড়াইগুলো, এগুলো কিন্তু শুধু স্বাধীনতার লড়াই ছিল না, এগুলো স্বাধীনতা আন্দোলনের মানেটাই বদলে দিয়েছিল। তারা এমন একটা লেগেসি তৈরি করে গেছে যা আজও আমাদের জন্য খুব প্রাসঙ্গিক। তারা আমাদের শিখিয়ে গেছে আসল স্বাধীনতা মানে শুধু ব্রিটিশদের থেকে মুক্তি নয়, আসল স্বাধীনতা মানে সব রকম শোষণ থেকে মুক্তি।